আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো, যেহেতু কালকে রাত্রে না হঠাৎ দেখি ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি টের পাইনি ঝড় বৃষ্টি হচ্ছিলো। যখন হঠাৎ করে কারেন্ট চলে গেল, রাত্রিবেলা উঠলাম রিমি আর আমি, দেখি কি বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না। আর ভোরবেলা উঠেও না কারেন্ট নেই। এইবার আকাশে দেখি মেঘ, বৃষ্টি হচ্ছে, কেউ ওঠেনি। আমি কি করব, আমি উঠেই আগে প্রথমে চা খেয়ে নিলাম, তারপরে আর ঘর উঠান তো ঝাড় দিতে পারিনি, উঠানটা বৃষ্টি ছিল। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। কটা বাসনও ছিল মেজে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ ফোনটা, আমার ক্যামেরাটা কে ধরে দেবে, ফোনটা তো ভিজালে তো বাইরে হবে না, যেহেতু আমার কলপাটটা পুরো খালি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। রিমির উপবলক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আর ভগবান সবাইকে যেন সুস্থ রাখে, সবাইকে যেন ভালো রাখে। আর আমি উঠে কি করলাম, জলটা ভরে ফেললাম। ভাবলাম আজকে যখন কাজ করবো না, তার মধ্যে কিন্তু আমি সকালবেলা গোলা রুটি আর হচ্ছে চা করেছি, আমরা ওটাই খেয়েছি। সকালবেলা কিন্তু কোনো কিছু রান্না করিনি। আর ঘরে কারেন্ট নেই, জানো তো, জানি না কেন ভোরবেলার থেকে কারেন্ট নেই। এর জন্যে আমি ঘরের তো অন্ধকার আমার ঘরটা, এর জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি। গোলা রুটি চা খেয়ে আর বাবা এর মধ্যে বাজার করে নিয়ে এসে, আর দেখো বাইরের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে সবজিগুলো নিয়ে এসে ভাবলাম সবজিগুলো গুছিয়ে ঝুড়িতে রেখে সবজিগুলো কেটে তারপরে রান্নাবান্না করবো, ঘর দুয়ার গুছিয়ে রান্না করব। আর আজকে আমাদের মেনুতে হবে খিচুড়ি আর নিরামিষ তরকারি। পরে রিমি আবার কটা কাঁকরুল কেটেছিল, কাঁকরুল ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর সকালবেলা গোলা রুটি আর চা খাওয়া হয়েছে। আর রিমি কিন্তু উঠে গেছে, উঠে ও পড়তে বসে আমার সাথে কথা বলছে। আর আর যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু আগের দিন বৃষ্টি হয়েছিল, যে ওই যে একটা ঝড় হলো না, রেমাল যে ঝড়টা হলো না, ওই দিনকে তো সারাদিন বৃষ্টি ছিল। ওই দিনকে রিমি বলেছিল মা খিচুড়ি করবা, তা ওর ছোট বড় মা যেহেতু ওকে খিচুড়ি দিয়েছিল বলে আমি ওই দিনকে খিচুড়িটা করিনি। আমি বললাম ঠিক আছে, অন্যদিন আমরা করবো, আজকে বড় মারা দিয়েছে, আজকে খা। আর আমি যেদিনকে করবো সেদিনকে আবার বুনু আমাদের বাড়িতে খাবে, তাই আজকে আর করিনি। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, নিরামিষ তরকারি করবো। একটু আলু, দুটো পটল, দুটো ঝিঙে টিঙে দিয়ে একটু এই সোয়াবিনটা ভিজিয়ে রাখলাম। সোয়াবিনটা সিদ্ধ করে কটা ভেজে খিচুড়িতে দেবো, আর কটা কিন্তু নিরামিষ তরকারিতে দেবো। আর সোয়াবিন তো জানোই নিরামিষ তরকারিতে খিচুড়িতে চলে। আর এইগুলো দিয়ে একটু মিষ্টি কুমড়োও দিয়েছিলাম পরে। এইগুলো দিয়ে একটু নিরামিষ তরকারি আর খিচুড়ি আর ওই ভাজাটা। যেন কারেন্ট নেই, হঠাৎ করে না রোদ উঠে গেছে। দেখো আমাদের পরে জানতে পারলাম যে সবার বাড়িতে কারেন্ট হচ্ছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। যাও বা আছে সিঙ্গেল পেস। আর ফোনও না চার্জ দিতে পারছি না, ফোন ওই ছোটো ভাসুরের ঘরে গিয়ে ফোন চার্জ দিতে হচ্ছে। আর এইদিকে দেখো সবজি টবজিগুলো কেটে রিমিও উঠে গেলো, বাইরে পড়তে বসলো। এখন প্রায় 10টা বেজে গেছে, এখন তো ঘরটা গুছাতে হবে, তারপরে আবার 12টার দিকে রান্না করতে যাবো। রান্নাটা যেহেতু সকালবেলা নেই, তাহলে ভাবলাম আজকে ঘরটা তাড়াতাড়ি করে সব পুরো ঘরটা গুছিয়ে ফেলি। আর আমার তো প্রত্যেক দিনই যেন বিছনা চাদর রোদ্রে দিতে হয়, পাল্টাতে হয়, তাই বিছনা চাদরটা কিন্তু আমি একটুখানি রোদ্রে দিয়ে এসেছিলাম। আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে কিন্তু আমি বিছনা চাদরটা ভাঁজ করে বিছনা চাদরটা পেতেছি। আর এইভাবে কিন্তু আমি 5 মিনিট করে প্রত্যেক দিন আমি কিন্তু বিছনা চাদর রোদ্রে দিই। আর জানো তো, যদি রোদ্রে জামা কাপড় দাও না, বিছনা চাদর প্রত্যেক দিন দেখবে যদিও কোনো জীবাণু থাকে, সবার বাচ্চার জন্য, হয়তো আমার বাচ্চা অসুস্থ বলে বলছি, কিন্তু এটা সবার জন্যই খুব উপকার হয়। যদি 5 মিনিট 10 মিনিট করে একটু প্রচণ্ড রোদের মধ্যে যদি বিছনা চাদরটা রাখো, সবার দিক দিয়ে ভালো হয়। আর আমি ঠিক প্রত্যেক দিন তাই করি, বিছনা চাদর রোদ্রে দিই, তারপরে কিন্তু বিছনা চাদর পাতি। শুধু যে আজকে রিমি অসুস্থ, ডাক্তার বলেছে ওকে ভালোভাবে চলতে হবে, তার জন্য কিন্তু না। আমি আজকে কিন্তু আমি পুরো ঘরটা গুছিয়েছি। যেহেতু 10:30 বেজে গেছে, একটু হালকা হালকা রোদ উঠেছে, যেন গরম পড়েছে, ঘরে কারেন্ট নেই, অন্ধকার, ফ্যানও চালাতে পারছি না। আর আজকে কম্পিউটার ক্লাস আছে। আজকে ওর তো সপ্তাহে 3 দিন ক্লাস, বুধবার, শুক্রবার আর রবিবার, 3 দিন ক্লাস। ভাবলাম ওই শাড়িটা ভাঁজ করলাম না, যে ওই শাড়িটা পরে আজকে কম্পিউটার ক্লাসে যাব। আগের দিনকে এই শাড়িটা পরে গেছিলাম, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো। আর সত্যি কথা বলতে কি, এই দুটো শাড়ি পরে এদিক ওইদিক বাজারঘাটে যায়। কারণ হচ্ছে আমার এখন দেখো শাড়ি কিনতে গেলে একটা 300-350 টাকা লাগবে। সেই টাকাটা যদি থাকি, আমি কিন্তু ভেলুরে একদিন আমার ঘর ভাড়া চলে যাবে 300 টাকা করে ঘর ভাড়া নেয়। আমার কিন্তু এখন অনেকটা হিসাব করে চলতে, যা পুরনো কাপড় চোপড় আছে সেগুলো দিয়েই এখন চালাচ্ছি। কেননা আগে তো মেয়ের পয়সা তো হাতে রাখতে হবে। শুধু 35 লাখ টাকা হসপিটালে দিলে হবে না, কিন্তু আমাদের কিন্তু হাতে 2-5 লাখ টাকা রাখতে হবে, ডাক্তার বলে দিয়েছে। কিন্তু আমি 35 লাখ টাকায় জোগাড় করতে পারছি না। আর 2-5 লাখ টাকা আমি কোথার থেকে জোগাড় করবো বলো? এর জন্যে রিমির একটা বইয়ের খাঁচা কেনার খুব দরকার, তাও কিনতে পারছি না। রিমির জামা প্যান্ট কেনার দরকার, তাও কিনতে পারছি না। যা আছে পুরানো তাই চালাচ্ছেন। যে মা আগে তুই সুস্থ হয়ে নে, ঠাকুর করে সুস্থ হয়ে গেলে হয়তো আমরা 1-2 বছর কষ্ট করবো, তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর দেখো আমার এই আলনা,
এটা কিন্তু আমার বিয়ের, মানে আমার ঘরে যে কটা জিনিস দেখছো সবই বিয়ের সময় আমার বাবা দিয়েছিল। তারপরে কিন্তু রিমি হওয়ার পরে ও তো 4 মাসে যেহেতু রোগটা ধরা পড়লো, তারপরে তো আমাদের আর কোনো কিছু করা হয়নি পরিস্থিতিতে। ভগবান হয়তো সুখ দেয়নি, কোনো দিন দেবে কি না দেবে। আর এই যে আলনার নিচেটা দেখছো না, জানো কী হয়েছে, পৌষ মাসে যখন আমি রিমির জন্যে মানে বন্ধন থেকে 3 লাখ টাকা লোন নিলাম, আমি যখন ভেলুরে জমা করতে গেলাম, আমি একটা প্রথম কিস্তিটা ঘরে থুয়ে গেছিলাম, যে খায় না খায় বন্ধনের কিস্তি কিন্তু আমার দিতে হবে। আর তখন কি করেছে, চোর কিন্তু জানতে পেরেছিল যে আমি এই দিক থেকে ওই দিক থেকে সাহায্য তুলছি, লোন তুলছি। চোর ভেবেছে আমি মানে ঘরে কত টাকা থুয়ে গেছি। আমি কিন্তু টাকাটা নিয়ে চলে গেছিলাম, শুধু আমার বন্ধনের প্রথম কিস্তিটা 10,000 টাকাটা আমি বাবার কাছেই দিয়ে যাই, ভাবলাম 3-4 দিনের মধ্যে চলে আসবো। টাকাটা আমি ঘরে থুয়ে গেছিলাম। আর দেখো চোর কী করেছে, আমার আলমারিটা ভেঙেছে, সুকেসটা ভেঙেছে, আলনাটা বলো, কেউ মরারে কেউ মারে, আমি এত গরিব, এত নিঃস্ব গরিব, তাও আমার এরকম করে গেছে চোর। আর এইদিকে দেখো আলনাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর যেগুলো একটু ভালো জামা কাপড় সেগুলো উপরে রাখি, আর যেগুলো পরি সবসময় সেগুলো কিন্তু আলনার নিচে, মানে আলনা যে থাকটা ওইখানে পেপার পেতে ওখানে জামা কাপড়গুলো রাখি। তাহলে ঘরটা ছোট্ট ঘরের মধ্যেও কিন্তু সুন্দর করে ঘরটা গোছানো যায় কিন্তু। আর ফাইলগুলো ভাঁজ করে সব রেখে দিলাম, এগুলো হচ্ছে পুরনো ফাইল আমার রিমির, মানে ছোটোবেলার এগুলো দরকারি কাগজপত্র, তাও যত্ন করে রেখে দিই, কখন কোনটা লাগে বলো, তাই না। আর এদিকে দেখো 12টাও বেজে গেল, আর এদিকে রোদ উঠে গেছে। আর আমি ভাবলাম কালকের কটা জামা কাপড় ছিল মেলে দিয়ে আসি, না হলে তো আবার পড়তে হবে না। তাহলে বলো চোরের কেমন বিবেক, আমি তো একেতেই মরা, আমি তো লোকের থেকে কেউ যদি আমাকে এখন 1 টাকা সাহায্য করে সেটাই মনে হয় যেন কি আমার 1000 টাকা সমান। যেহেতু আমরা এখন 2 টাকা বাজারে গেলে খরচা করি না, কিছু খাই না, খুব মানে কড়াকড়িভাবে চলি। আর চোর এরকম করে গেছে। যাই হোক, আমার কপাল তো কেউ কোনো দিন নিতে পারবে না, হয়তো আমার আলনাটা, সুকেসটা, আলমারিটা ভেঙে দিয়ে গেছে। আর এদিকে রান্না বসিয়ে দিলাম, সোয়াবিনটা আগেই সিদ্ধ করে নিলাম, ডালটা ভেজে, ডালটা একটু প্রেশারে, আমার প্রেশারটাও খারাপ হয়ে গেছে, একটা প্রেশার কুকার কিনবো সেই ক্ষমতাও নেই জানো তো। আর এই প্রেশারটা সিটিই পড়ে না, ওই এমনি আর কি আস্তে করে গ্যাসটা জাল দিয়ে ওই প্রেশারটা ওরকমভাবে ডালগুলো সিদ্ধ করি। আর এদিকে সোয়াবিনটা সিদ্ধ করে নিলাম, আর খিচুড়ির চালটা বসিয়ে দিলাম। অল্প একটু চাল নিয়েছি, আগে জানো তো রান্না বান্না তো করতেই পারতাম না। এখন যেমন এই যে 250 চাল নিলাম, 200 মুগ ডাল নিলাম, একটা হিসাব বুঝি। আর আগে কী করতাম, ভাবতাম কি যতটা চাল লাগে 1 কিলো চালই নিতাম, 2 বেলার হয়তো এরকম। আর এরকম হাঁড়ি ভর্তি ভর্তি খিচুড়ি হতো। আর এখন হয়তো আউট নলেজটা একটু ভালো হয়েছে। আর এই যে আলুটা, সোয়াবিনটা যে ভেজে নিচ্ছি, এটা খিচুড়ির মধ্যে দেবো। আর এদিকে একটু নিরামিষ তরকারি, এই সবজিগুলো কিন্তু আগে ভেজে নিয়েছিলাম। আর সব কিছু দেখবে একটু যদি ভেজে ভেজে নিই না, তাহলে কিন্তু খিচুড়ির মধ্যে দিই কিংবা ডালের মধ্যে দিই, তাহলে কিন্তু জিনিসগুলো একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোয় না, ভেজে নিলে টেস্টটা হয়। আর খিচুড়িটা কিন্তু এখনও সম্বাদ দিইনি, সম্বাদ দেবো, সম্বাদ দিলে তারপরে কালারটা আসবে ভালো। আর আমরা কিন্তু আলাদা কড়াইতেই সিদ্ধ করি, ভেজে দিলে কিন্তু খিচুড়িটা ভালো হয়। আর দেখো আমি কিন্তু কড়াইতে সম্বার দিই, মানে আমার মাও দেখেছি কড়াইতেই সম্বার দিতে, আলাদা করে। হাঁড়িতে কিন্তু অনেকে একবারে সম্বার দিয়ে কিন্তু খিচুড়ি বসায়, আমি কিন্তু আলাদা কিন্তু করে সম্বার দিই, তাহলে কিন্তু সেটা টেস্ট হয়। আর আদা জিরে বাটাটাই দিই খিচুড়ির মধ্যে, আর কিছু দিই না আমরা খিচুড়ির মধ্যে। আদা জিরে বাটাটাই কিন্তু আমাদের বাবার বাড়ি বলো শ্বশুরবাড়িতে বলো বেশি কিন্তু খাওয়া হয়, তবুও আমার শ্বশুরবাড়িতে সর্ষে টর্ষেগুলো একটু বেশি খায়, কিন্তু আমার বাবার বাড়িতে অতটা খায় না। আর এইদিকে দেখো নিরামিষ তরকারিটা ভেজে হালকা একটু ঝোল দিয়েছি, তরকারিটা খুব টেস্ট হয়েছিল, কটা সোয়াবিনও দিয়েছি। আর তোমরা তো আমার লাইভ ভিডিওতে দেখেছো যে খিচুড়িটা রান্না করেছি, কালকে দুপুরবেলা লাইভ ভিডিও করলাম। আর এদিকে দেখো আমরা সবাই স্নান করে চলে এসেছি, আমারও স্নান হয়ে গেল। এখন সবাই ওদের দুজনকে খেতে দেবো। সবাই বলতে তো আমার সংসারে শ্বশুর, মেয়ে আর হচ্ছে আমরা 3 জন, আর তো কেউ নেই। আর ওর বাবা তো বাইরে থাকে। আর আমাদের 3 জনেরই খিচুড়ি নিয়ে এসেছি। আর জানো তো এরা খিচুড়ির সাথে খায়, লেবু খায়। আমরা কিন্তু বাবার বাড়ি কোনো দিন খাইনি। আর দেখো আমার ঘরে কারেন্ট ছিল না, আর রিমি হয়তো ক্যামেরাটা ঠিক করে করতে পারেনি, কোনো মিস্ত্রি ঠিক করতে পারছিল না যে কারেন্টটা কোথার থেকে খারাপ হয়েছে। পরে আমার ছোটো ভাসুর এসে, এটা তো ছোটো ভাসুর জ্যাঠা শ্বশুরের ছেলে, আগের দিনও দেখেছো যে আমার ঘরটা তিরপল দিয়ে দিয়েছে। আর এইদিকে কারেন্টের লোক ডেকে এনে ঘরটা ঠিক করে তারপরে মানে কারেন্টটা ঠিক করে দিল ছোটো ভাসুর মিলে। কোনো মিস্ত্রি, 2টো মিস্ত্রি আগে ডেকেছি যে কোথার থেকে খারাপ হয়েছে, সবার বাড়ি কারেন্ট আছে, আমার বাড়িতে কারেন্ট নেই। আর ছোটো ভাসুরের বাড়িতেই সারাদিন ফোন চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো ঘরটা মানে কি বলো তো, মাটির ঘর তো, বৃষ্টি হয়েছে না, কেমন ভিজা 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 ভিজা, কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আর কেমন ভিজা ভিজা মাটির ঘর, আর কত কিন্তু পোকামাকড় ওঠে। আর আমি সন্ধ্যেবেলা ঘরটা ঝাঁট দিয়ে, যেহেতু কারেন্টের লোক ছিল আমি কোনো কাজও করতে পারিনি সেরকমভাবে, দুপুরবেলা থেকে যদি ঘরে লোক থাকে কারেন্টের লোক কাজ করা যায়। আর ভাসুরও ছিল, মেয়ে বাবাও ছিল, সবাই ছিল ঘরের ভিতরে, এর জন্য কাজ করতে পারিনি। আর এখন একটু প্রায় সন্ধে লেগে এসছে। আর কালকে শনিবার, অনেকগুলো দুপুরবেলা মানে বাসন ছিল, আমি ভাবলাম কি মেজে রাখলে কালকে একটু আমার কিন্তু কাজগুলো কিন্তু একটু কমে যাবে। আর বাসনগুলো মাজতে মাজতে চলো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি। কালকে জিয়া লাইফে বলছে যে দিদি ভাই আমার নামটা নিও। এই যে জিয়া, তুমি যে রিমির পাশে আছো, রিমিকে
এত এত সুন্দর সুন্দর কমেন্ট করো, রিমিকে এত ভালোবাসো, ছোট্ট বনু বলে তুমি। এই যে তোমার নামটা নিলাম, থ্যাংক ইউ সো মাচ তুমি রিমির পাশে থাকার জন্যে। কাজল বিশ্বাস বলছে দিদিভাই পরের ভিডিওতে আমার নামটা নিও। এই যে কাজল বিশ্বাস, তোমার নামটা নিয়ে নিলাম। কাজল বিশ্বাস খুব সুন্দর ভিডিও করে, ওর একটা ছোট্ট মেয়ে আছে 3 বছরের, খুব সুন্দর ভিডিও করে। এই যে বনু, তোমার নামটা নিলাম, থ্যাংক ইউ সো মাচ রিমির পাশে থাকার জন্যে। উষা বলছে, উষার বাড়ি অবশ্য গুমা। উষা একটা যেন খুব ভালো মেয়ে, ও কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, ও পড়াশোনায় খুব ভালো। রাখি যে ভিডিওটা ছেড়েছিল না রিমির সাহায্যের জন্য ফেসবুকে, উষা কিন্তু ওখান থেকে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে এসছে। ও উষা সবসময় রিমির মানে এত সাপোর্ট করে, রিমির জন্য যতটা পেরেছে ও সামর্থ্য মতন ও টাকা দিয়েছে রিমির চিকিৎসার জন্যে। ও যতটা, ও যেহেতু এখন স্টুডেন্ট, ও চাকরি বাকরি করে না, আর ও এখন অনেক পড়াশোনা করছে, ও কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আর আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশি দূর না, একটা স্টেশনের পরে উষাদের বাড়ি। আমাদের বাড়িতে হাবড়া, গুমা, অশোকনগরে হচ্ছে ওদের বাড়ি। আর এই যে উষা, তোমার নামটা নিয়ে নিলাম বনু, থ্যাংক ইউ সো মাচ বনু তুমি রিমির পাশে থাকার জন্যে। আর অনেক অনেক ধন্যবাদ বনু, তুমি তো ছোটো বনু, তোমাকে ধন্যবাদটা না জানানোই ভালো। এই যে তোমার নামটা নিয়ে নিলাম, তুমি যদি ভিডিওটা দেখো তুমি খুশি হবে বনু। আর যারা সাবস্ক্রাইব করোনি রিমির পাশে, অবশ্যই একটা ছোট্ট বাচ্চা, তোমরা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অসংখ্য ধন্যবাদ। আর এদিকে রিমি দেখো দোকানে না, মানে দোকানে লোক এসেছিলো, বাবা গেছিলো কলোনিতে বাজার করতে, মানে দোকানেরই মাল আনতে গেছিলো। রিমি দোকানে হলুদ দিতে গিয়ে হলুদের প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। আর বাসনের মধ্যে, মানে ও দাদু যে জল খাই মগটার মধ্যে পড়েছিল, তাই রিমি বলছে মা মগটা ধুয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে মা রেখে দে। আর এদিকে আমি হাত মুখ ধুয়ে এসি, রিমি হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিয়ে দিল। রিমি বেশি সন্ধ্যে দেয়, আমি যেহেতু একটু বাসনগুলো মেজেছি, নাহলে আমার আবার কাপড় ছাড়তে হবে, এখনই ছাড়তে হবে, যেহেতু আমি রাত্রিবেলা কাপড়টা ছেড়ে নাইটিটাই পরি, নাহলে আমার এখনই ছাড়তে হবে। মা তুই সন্ধ্যেটা দিয়ে দে। ওই দেখো হলুদটা যে পড়েছে না, হলুদটা ওইভাবেই ওই দেখো দোকানের সামনে পুরো একটা প্যাকেট হলুদ পড়ে গেছে। আরও আমি বললাম যে একটু দোকান দিয়ে আর ঘরটা সন্ধে দেবো, সন্ধে দিয়ে রেডি হয়ে নিল, কারণ ও একটু বাজারে যাবে, খুব দরকারে বাজারে যাবে। তোমরা তো দেখছো আমি লোকের কাছে সাহায্য চাচ্ছি। তা পলক ম্যাম বলতে কি উনি বাইরে থাকে, উনি একজন বড় গায়িকা, এবার ওনার কাছে ইমেল করতে যাবে। এবার যেহেতু রিমি পারে না বা আমিও পারি না, আর ওকে কেউ শেখাতেও চায় না, যে ও শিখালে ও যদি শিখে যায়, তাই আমাদের পাড়ার একটা ছেলে আছে, ও খুব ভালো, আমাদের পাড়ায় না পাশের পাড়ায়, প্রচুর হেল্প করে। আমরা যখন হসপিটাল থেকে আসতে পারি না, ও রাত্রিবেলা করে নিয়ে আসে, কিন্তু নিজের লোক কেউ আনে না। অবশ্যই কোনো দিন সেরকম দিন আসলে ওকে সামনাসামনি আনবো। ওর একটা দাদা আছে, ও হচ্ছে আমাদের রাত্রিবেলা হসপিটাল থেকে না আসতে পারলে গাড়ি কিংবা ও নিজেও নিয়ে আসে। আর ওর কাছেই রিমি যাচ্ছে ইমেল কী করে শিখতে হয়। তা আর আমি এদিকে দেখো একটু চা করে নিলাম, যেহেতু রিমি নেই, রিমি কিন্তু দুধ চা খেতে ভালোবাসে, থ্যালাসেমিয়াদের কিন্তু দুধ চা দিতে নেই। আর এদিকে বাবাকে দুধ চা দিয়ে দেখো নিজেই কিন্তু সাজিয়ে নিয়েছি, নিজেকে তো কেউ সাজানোর মতন নেই যে দেবে, তাই নিজের চাটা নিজেই সাজিয়ে নিলাম। বলো কেমন হয়েছে। আর 2 বোন চলে এসে, আর এই দেখো ঘুগনি নিয়ে এসে 2 বোন, ভাসুরের মেয়ে আর হচ্ছে রিমি, আমি ওদের প্লেটে দিলাম, ওরা 2 বোন ঘুগনিটা খেয়ে বিনিতা পড়তে চলে গেল। আর রিমি এখানে একটা চিঠি লিখতে বসলো। ও যে দাদাটার কাছে গেল, বললো বোন আমি কম্পিউটার থেকে করে দেবো ওইটা, ইমেলটা পলক ম্যামের কাছে, তুই আমাকে একটু চিঠিটা লিখে পুরো পাঠা, মানে কি কি বলতে হবে। তাই ও বাংলাতে বললো আমি ইংলিশে করে দেবো। আর এদিকে রিমি দেখো কিন্তু খেতে বসে গেছে, বাবাকেও দিয়ে এসে আমিও একটু খেয়ে নিয়েছি, যে দুপুরে খিচুড়িটা ছিল, রিমিকে একটা ডিম ভাজা করে দিয়েছে, ও কিন্তু সেরকমভাবে খায়নি। আর দেখো ও কিন্তু এইটুকুই খায় বয়স হিসাবে। আর এদিকে আমি বিছনাটা করে দেবো, রিমি এখন শুয়ে পড়বে। আর বিছনাটা করার পরে আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ঠাকুরের কাছে বলি। আর শোয়ার সময় তো অবশ্যই রিমির জন্য প্রার্থনা করি, তোমাদের সবার জন্য প্রার্থনা করি, যে যেখানে আছো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কালকে আরও একটা ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও, চেষ্টা করি অনেক কিছু ভালো করার জন্য, যেহেতু আমার ঘর দুয়ারটা খুবই খারাপ, মানে খুবই, অনেকের কত সুন্দর সুন্দর ঘর দুয়ার, যদি ভগবান কোনো দিন দেয় আমারও হবে। সবাই ভালো থেকো।